গুপ্ত সুপ্ত আবারও দলে ঢুকে গিয়েছেন। এই লালবদররাও দলে ঢুকে গিয়েছেন। বৃহত্তর সংগঠন ছাত্রলীগের মধ্যে এই মাহফুজুর রহমান নামে একটি ছেলে 5ই আগস্টের পরে ব্যাপক উল্লাস করেছিলেন শেখ হাসিনার বিদায়ের পরে। এই জননেত্রী শেখ হাসিনার বিদায়ের পরে, এই জঙ্গি বিপ্লব ঘটার পরে, একটা মিলিটারি সফট কু হওয়ার পরে এই মাহফুজুর রহমান ব্যাপক উল্লাস করেছিলেন এবং 7ই আগস্টের মিছিলেও তিনি অংশগ্রহণ করেছিলেন। আবারও তিনি লুঙ্গির তলায় আবারও এরা ঢুকে গেলেন। কেন? এরা কি সিন্ডিকেট মেনটেন করেন? বড় ভাইদেরকে মেনটেন করেন? এরা কারা এদেরকে নিচ্ছেন? দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হয়েছেন এই ছেলে। এটা কীভাবে পসিবল? এই বঙ্গবন্ধুর হাতে করা ছাত্রলীগের সংগঠনের মধ্যে কিছু সংখ্যক খ্যাত পতিতারা ঢুকে গেছেন। এই পতিতারা 5 স্টার হোটেলে যেতেন, বিভিন্ন আমলা, বিভিন্ন শিল্পপতি, বিভিন্ন রাজনীতিবিদদের সঙ্গে থাকতেন। এর কারণে সংগঠনের অবক্ষয় হয়েছেন। কারণ একটি মেয়ে যখন লেটেস্ট আইফোন ইউজ করে হলে ঢুকেন, তার রুমের আরেকজন রুমমেট যখন টিউশনি করে 3,000 টাকা পান, ওই মেয়েটা মনস্তাত্ত্বিকভাবে দুর্বল হয়ে যান। তার পাশের রুমের মেয়েটা যখন দেখেন যে সে 20,000 টাকা দামের ড্রেস পরতেছে, আমি পড়তে পারতেছি মাত্র 3,000 টাকা দামের ড্রেস, ও আর আমার যোগ্যতা সেম, আমিও ঢাকা ইউনিভার্সিটিতে ওর থেকে ভালো সাবজেক্টের একজন স্টুডেন্ট। এভাবেই কিন্তু আমাদের পার্লামেন্টাল ডার্কনেস, মৌলিক অন্ধকার হয়েছে। আমাদের যখন এই মৌলিক অন্ধকার থেকে আমরা যখন বের হতে না পারবো, একটা দেশ, একটা জাতি কখনোই উন্নয়নের দিকে যেতে পারবে না। কারণ খনিজ সম্পদ নিষ্ক্রিয়, মাটি নিষ্ক্রিয়, কিন্তু মানুষই একমাত্র যার প্রতিশব্দ আছে, যিনি প্রতিবাদ করতে পারেন, যিনি ন্যায়নীতির পক্ষে কথা বলতে পারেন, যার মধ্যে জ্ঞান, বিজ্ঞতা, উইজডম আছেন। প্রত্যেকটা জিনিসই নিষ্ক্রিয় থাকেন, মানুষ সেই জিনিসগুলোকে সক্রিয় করেন। এই খ্যাত পতিতাদেরকেও আমাদের এই সংগঠনে, যাতে ভবিষ্যতে ছাত্রলীগের মতো সংগঠনে আর যুক্ত হতে না পারে, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। লোভ ও ভোগের আকর্ষণ এবং পাপের মোহিত শক্তি কখনো কমে না। পাপের ভারে ক্লান্ত হলেও পাপের মোহ হারানো সম্ভব না, এটা আমাদের মনে রাখতে হবে। অনেকেরই প্রাকৃতিক সমুদ্রে ঝড় ভাটা থাকলেও লোভ ও ভোগের জোয়ার ভাটা নেই। অত্যন্ত কিছু বিষয় আমরা যারা রাজনীতি করি, তাদের ব্রাউনির কবিতার কথা মনে আছে, প্যাট্রিয়টের কথা মনে আছে, যে ফুলের জায়গায় পাথর, উল্লাসের জায়গায় বিদ্রোহ, জনপিতার অনিশ্চয়তার কথা। তা আমাদের রাজনীতিবিদদেরকে সবারই কথাটা মনে রাখতে হবে। ন্যায়নীতির পক্ষে দাঁড়ানো খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। এখন আপনি কোনটা বেছে নেবেন? নীরবতা নাকি ঝুঁকিপূর্ণ সত্য? আমাদের এই খ্যাত পতিতা যারা আছেন ছাত্রলীগে, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সবাইকে অনুরোধ করব, এদেরকে দল থেকে বহিষ্কার করে দলকে পরিশুদ্ধ করুন। কারণ ছাত্রলীগ প্রতাপিষ্ট একটা সংগঠন, বঙ্গবন্ধুর হাতে গড়া একটা সংগঠন। এই সংগঠন থেকেই রাজনীতির সৃষ্টি, এই সংগঠন থেকে রাজনীতি হাতে খড়ি দেওয়া। অর্থাৎ ফাউন্ডেশন যদি না থাকে, তাহলে কোনো দলেরই বিল্ডিং শক্ত হবে না, দলের ভিত মজবুত হবে না। এই আমাদের প্রতিমন্ত্রী সাহেবের কথা শুনলেই তো মাঝে মাঝে আমরা কিছু টোল চলছে ওনাকে নিয়ে। উনি কি আসলে বিলাতি নাগরিক, নাকি নাগরিকত্ব স্যালেন্ডার করে আসছেন হোমে? যে এটা অনেকেরই প্রশ্ন, জানি না। উনি এখনও জাতির কাছে ক্লিয়ার করে কিছু বলতে পারেননি। রংপুরে যে সংগঠিত একটা নাটকীয় হত্যাকাণ্ড ঘটনা ঘটে গেল, আমরা তীব্র প্রতিবাদ জানাই। একটা মানুষের মত আদর্শর পার্থক্যের কারণে একটা মানুষকে নির্মমভাবে হত্যা করতে পারে না। প্রত্যেকটা হত্যাকাণ্ড নির্মম ও মর্মান্তিক। আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। এবং এই রংপুর যুবলীগের, পৌরসভা যুবলীগের, ছাত্রলীগের সাধারণ সম্পাদককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যার দৃষ্টান্তমূলক আইন অনুযায়ী শাস্তি চাই, বিচার চাই। এবং এই নৃশংসভাবে যে হত্যা করলো,
এই ঘটনা অবশ্যই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। ইতিমধ্যে আবার আমাদের অনেক শহীদ যোদ্ধারা, শহীদ লালবদর যারা ছিলেন, জুলাই শহীদ, তারা আবার অনেকে ফিরে আসতেছেন। কতজন ফিরে এসেছেন এটা আমার কমেন্ট বক্সে অনেকে দিতে পারেন নাম। আমি জানি না কতজন ফিরে এসেছেন, তবে আনুমানিক যতটুকু শুনেছি 600-র উপরে নাকি তারা ফিরে এসেছেন। রংপুরে একই পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুধু হত্যা। এই লাশ আমরা সবার আগে একটা দেশের স্টেট ক্যাপচার কাকে বলে, একটা দেশের স্টেট ক্যাপচার, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, এটাকে বলে স্টেট ক্যাপচার বা রাষ্ট্র দমন। আমরা এই প্রশাসন এবং এই বিচার বিভাগকে নিরপেক্ষ দেখতে চাই, কারণ বিচারপতি শুধু সুপ্রিম কোর্টের বিচারপতি নন, সারা বাংলাদেশের বিচারপতি। এদিকে আমাদের বিখ্যাত বেঈমান ইউনূস, প্যাথোলজিক্যাল মিথ্যাবাদী ইউনূস যদিও বেঁচে যেতে পারেন, কিন্তু তার সঙ্গে যারা ছিলেন তারা কিন্তু বাঁচতে পারবেন না। এটা কিন্তু মনে রাখতে হবে। আমাদের বিনা সিপ্রিং সিং যে কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে বাংলাদেশের মানুষ তারা অত্যন্ত সচেতন। সফর হোক বা না হোক, এ ধরনের খেলা কেবল একটি সীমা পর্যন্তই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের মানুষ সচেতন ও পরিপক্ক, এবং তারা জানেন তাদের প্রকৃত স্বার্থ কোথায় আছেন। সো এই সফর বন্ধ হওয়া না হওয়াটা আমি মনে করি যারা কিছু পাওয়ার হাউসে যারা আছেন বিএনপির, তারা যদি মনে করেন যে এটা ভারত বিদ্বেষী, আমাদের থাকতে হবে। এই ভারত বিদ্বেষী আসলে এটা একটা জিও পলিটিক্সে পারস্পরিক সম্পর্ক দিকে আমি মনে করি বিবেচনা আনতে হবে, কারণ ভারতের সাথেও আমাদের অনেক সম্পর্ক আছে, ব্যবসায়ী সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক। কারণ মনে রাখতে হবে, বৈদেশ বিরোধীর রাজনীতি থেকে, মনোভাব থেকে আমাদের দূরে চলে আসতে হবে। ভারত বিরোধী বলেন, পাকিস্তান বিরোধী বলেন, আমেরিকান বিরোধী বলেন, আমাদের রাজনীতি হতে হবে মানে ইতিবাচক সবসময় বিজয় হয়, নেগেটিভ কখনই জয় হয় না। সো পারস্পরিকভাবে যখন ভূ রাজনীতিতে আমাদের সঙ্গে যাদের স্বার্থ সংশ্লিষ্টতা থাকবে, অবশ্যই তাদের সঙ্গে আমাদের সেই সম্পর্ক বজায় রাখতে হবে। মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি, স্বাধীনতা বিরোধী অপশক্তি যদি মনে করে যে ভারতের সঙ্গে গেলে আমরা, ভারতের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক হলে আমরা ভারতের একটা মিত্র সম্পর্ক হবে, সো আমাদের পারস্পরিক সম্পর্কের জন্য, ভূ রাজনীতির সম্পর্কের জন্য, আমাদের পররাষ্ট্রনীতির জন্য আমাদের সেই সম্পর্ক হতেই পারে। দেখেন না, এখনই ঠিক সরকার ভারতের কাছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নানামাত্রিক সুবিধা এবং নীতি রীতিমতো রকেটের গতিতে চলছেন, তাহলে আপনি ভারতে যাবেন না, অথচ বিদ্যুতের জন্য আপনি রকেটের গতিতে চলছেন। বাংলাদেশের অনুরোধের জবাব ভারত নীরবে সহযোগিতা করবেন বলে বলেছেন। একটি সফরের মাধ্যমে বাংলাদেশের সংবাদ মাধ্যমে একেবারেই আসেনি, সেটা যে বাংলাদেশের সচিব বিদ্যুৎ বিভাগ থেকে শুরু করে আগস্ট মাস শুরুতে তার সময়সেবক ও ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠকে নতুন দিল্লি সফর করেন, এবং এর সাথে সৌর অন্যান্য নবায়নযুক্ত শক্তির জন্য বোম্বাই ও বিশাখাত সম্পন্ন সফরও যুক্ত ছিলেন। আমাদের এই রাজনৈতিক পারস্পরিক সম্পর্ক, ভূ রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা বজায় রেখে যে দলই ক্ষমতায় থাকুক, যে সরকারি ক্ষমতায় থাকুক, নিজের দেশের পররাষ্ট্রনীতির স্বার্থের কথা চিন্তা করে সমস্ত দেশের সঙ্গে, কূটনীতিক দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক রাখা অবশ্যই বাঞ্ছনীয় বলে আমি মনে করি।